আসসালামু আলাইকুম। উপসর্গ সম্পর্কিত শেষ পর্বের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা উপসর্গের ক্ষেত্রে আজকে বে দিয়ে শুরু করব। বে উপসর্গ, এবং বে উপসর্গ যখন বসছে দখল শব্দটির পূর্বে, তখন আমরা কি পাচ্ছি? সাধিত শব্দটি হচ্ছে বেদখল। এবং এই যে বেদখল, বেদখল শব্দটির যে দোতনা যখন, অর্থাৎ যখন বে বসবে দখল শব্দটির সাথে, তখন কি বোঝাচ্ছে? যে ঋত কে বোঝাচ্ছে। ঋত অর্থটা কি সেটি আমাদের একটু খেয়াল করতে হবে। ঋত অর্থ হচ্ছে যা লুণ্ঠিত হয়েছে। আমরা যদি এখানে শব্দটা লিখি যে যা লুণ্ঠিত হয়েছে বা জোর করে নিয়ে নেয়া হয়েছে। যেমন একটি শব্দ রয়েছে ঋত সর্বস্ব। ঋত সর্বস্ব, ঋত সর্বস্ব যখন বলছি যে সবকিছু লুট হয়ে যাওয়া, তাহলে সবকিছু যখন নিয়ে যাচ্ছে তখন সেটিকে বলা হচ্ছে ঋত সর্বস্ব। ফলে বেদখল অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে তার জমিটি বেদখল হয়ে গিয়েছে। তার জমিটি, যদি এরকম বলি, তার জমিটি বেদখল হয়েছে। বেদখল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বেআইনিভাবে সেটি লুণ্ঠন করা হয়েছে বা চুরি করা হয়েছে বা সেটি দখল করে রাখা হয়েছে, এই বিষয়টি হচ্ছে বেদখল। আরেকটি এখানে আমরা পাচ্ছি বে যোগ আইন, বেআইনি। বে যোগ আইন, বেআইন। তাহলে আমরা যদি বলি যে সে গতকাল বেআইনি কাজ করেছে। সে গতকাল বেআইনি কাজ করেছে। বেআইনি এটি দিয়ে কি বোঝাচ্ছে দেখুন। বেআইনি অর্থ হচ্ছে আইন বিরুদ্ধ, আইন বহির্ভূত। আইনি মানে কি? যেটি আসলে অধিকারকে রক্ষা করে, সেটি হচ্ছে আইন সিদ্ধ বিষয় বা আইনকে সমর্থন করে। আর যখন আমরা দেখছি যে আইনকে ভঙ্গ করা হচ্ছে এবং আইনকে ভঙ্গ করে বা আইনকে না মেনে যদি কোনো কাজ করা হয়, সেটি বেআইনি কাজ। যেমন সে গতকাল বেআইনি কাজ করেছে। ধরা যাক একজন মানুষ, কর্মজীবী মানুষ, তার যে নিয়ম নীতি বা আইন মেনে কাজ করতে হয় তার বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করেছেন, অর্থাৎ সে আইনের বাহিরে গিয়ে কাজ করেছেন, যেটি তার সমর্থনযোগ্য নয়, যে কাজটি সেটি তিনি করেছেন। ফলে আমরা কি বলবো? যে বেআইনি যখন বলছি বেআইন, তার মানে আইনকে সে বাদ দিয়েছে, আইন বহির্ভূত কাজ করেছে, অর্থাৎ আইনের বাইরে। তাহলে বহির্ভূত, এটিকে আমরা আবার বলতে পারি যে আইনের বাইরে গিয়ে সে কাজ করেছে। ফলে বেদখল, বেআইন, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন দখলের পূর্বে বে বসছে তখন হচ্ছে ঋত বোঝাচ্ছে। ঋত মানে যা চুরি করা হয়েছে বা জোর জবরদস্তি করে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে বা যেটি ফোর্স প্রয়োগ করে কি করা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, যে ক্ষেত্রে কোনো নিয়ম নীতির ধার ধারেনি, সেটিকে বলা হচ্ছে যে বেদখল। আর বেআইন, আইনি যখন আমরা বলছি যে সে বেআইনি কাজ করেছে, অর্থাৎ আইন বা নিয়ম কানুনের বিরুদ্ধে বা বাইরে গিয়ে কাজ করেছে, যেটিকে বলা হচ্ছে বহির্ভূত। ফলে আমরা কিন্তু বে দিয়ে এখানে উপসর্গ পাচ্ছি দুটি, এবং এক্ষেত্রে তার দোতনাটি আমরা দেখলাম। এরপরে রয়েছে ভর দিয়ে, ভর। তাহলে এখানে উপসর্গটা লিখলাম আমরা, এবং এরপর আমরা লিখবো যে ভর যোগ পেট। ফলে আমরা শব্দটি পাচ্ছি
ভরপেট, যখন আমরা পাচ্ছি ভরপেট তখন সেটি পূর্ণ অর্থ প্রকাশ করছে বা দোতনা প্রকাশ করছে পূর্ণ। সেটি আমরা ব্যাখ্যায় যাব, তার আগে আমরা আরেকটি শব্দ লিখব যে ভর জোয়ার, ভর যোগ জোয়ার। ভর জোয়ার, ভর জোয়ার অর্থটি আমরা পাচ্ছি চূড়ান্ত। ফলে এখানে একটু দেখতে হবে যে ভরপেট যখন বলছি, ভরপেট কি বোঝানো হচ্ছে, যে সে ভরপেট খেয়েছে। সে, আমরা যদি বলি একেবারে একেবারে ভরপেট খেতে নেই, অর্থাৎ একেবারে ভরপেট মানে একেবারে পূর্ণ। এই যে যখন ভর অর্থাৎ পেট ভরে বা একেবারে পূর্ণভাবে কিন্তু খেতে নেই, সেই বিষয়টিকে বলা হচ্ছে ভরপেট। আরেকটি শব্দ আছে আকণ্ঠ, একেবারে কণ্ঠ পর্যন্ত ভোজন। আকণ্ঠ ভোজনে সে অসুস্থ হয়েছে। তাহলে যখন বলছি আকণ্ঠ অর্থাৎ একেবারে ভরপেট, একেবারে গলা পর্যন্ত সে মানে এরকম ভাবে খেয়েছে এই পর্যন্ত। ফলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ভরপেট যখন আমরা বলছি তখন সেটি একেবারে পূর্ণ পেট বা পূর্ণতাকে বোঝাচ্ছে। ফলে যখন আমরা ভর পেট শব্দটি পূর্বে যুক্ত করছি তখন সেটি পূর্ণকে বোঝাচ্ছে, কিন্তু যখন আবার ভর জোয়ার শব্দটির পূর্বে বসাচ্ছি, জোয়ার কি, যে সাগরের সাথে সমুদ্রের সাথে কিন্তু অমাবস্যা অর্থাৎ যখন চাঁদের একেবারেই প্রভাব থাকে না, অমাবস্যা থাকে, সেটির কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে। চন্দ্র সূর্য যখন একই সরল রেখায় থাকে, সেরকম একটা বিজ্ঞানের বিষয় রয়েছে, তখন দেখা যাচ্ছে যে জোয়ার ভাটার বিষয়টা এর সাথে কিন্তু অনেকটাই নির্ভর করে। জোয়ার কি, যখন পানি বা ঢেউ, সমুদ্রের ঢেউ বা পানি অনেক স্ফীত হয়ে আসে, সেটি হচ্ছে জোয়ার। আর ভাটা হচ্ছে যখন সেটি নেমে যায়, পানি পেছন দিকে চলে যায়, প্রায় 6 ঘন্টার একটু বেশি সময় ধরে পর পর কিন্তু জোয়ার ভাটা হয়। আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন সেক্ষেত্রে দেখবেন যে যখন জোয়ার থাকে তখন কিন্তু একেবারে পূর্ণ জোয়ারের সময় কিন্তু একটা লাল পতাকা দেয়া থাকে, যে তখন পানি কিন্তু বিচের একবারে অনেক কাছাকাছি চলে আসে। আবার দেখা যাচ্ছে যে যখন জোয়ার থাকে না, সেই জায়গাটা পানিটা একটু দূরে থাকে, ফলে যেখানে মানুষ হেঁটে যাচ্ছে জোয়ারের সময় সেখানে আবার মানুষ পানিতে নেমে লাফালাফি করছে। তাহলে দেখা যাচ্ছে যে পানির যে ডিস্টেন্স বিচ থেকে সেটা পেছনে থাকে, অনেক দূরে থাকে, কিন্তু জোয়ারের সময় সেটা অনেক কাছে চলে আসে। অর্থাৎ যে ঢেউ সৃষ্টি হয়, পানি স্ফীত হয়ে যে কাছাকাছি চলে আসে, সেটি হচ্ছে জোয়ার। এবং এক্ষেত্রে আমরা বলি যে এরকম যদি ঢেউ থাকে, এরকম যদি জোয়ার আসে, তাহলে এরকম জোয়ার আসে যদি, এরকম যদি সমুদ্রের ঢেউ থাকে, তাহলে আমরা বলবো যে এই ঢেউটার মধ্যে যে একটা অংশ থাকে ক্লাইম্যাক্স বা পিক বা চূড়ান্ত পর্যায়ে থাকে। যেমন যখন ভরজোয়ার থাকে, যেমন পূর্ণিমার সময় সমুদ্রে ওখানে গেলে বোঝা যাবে, আপনারা দেখবেন যে যখন চাঁদটা পূর্ণ থাকে তখন কিন্তু তার একটা প্রভাব সমুদ্রের জলের উপরে পড়ে। এখানে বিজ্ঞানের বিষয় জড়িত রয়েছে, আমি সেদিকে যাব না। অর্থাৎ জোয়ার যে থাকে 6 ঘন্টার মতো, সেই জোয়ার ভাটার মধ্যে জোয়ারটা যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে, এবং জোয়ার কি, ধরুন আপনি পাহাড়ে উঠছেন, এই যে পাহাড়ে উঠছেন, তাহলে আবার নামছেন, এই যে পাহাড়ে উঠছেন, তাহলে এটাও তো পাহাড়ে ওঠা, এখানে যখন আছেন এটাও তো পাহাড়ে ওঠা, আবার এখানে যখন আছেন সেটাও পাহাড়ে আছেন, এখানে যখন আছেন এটাও পাহাড়ে আছেন, এখানেও আছেন পাহাড়ে আছেন। কিন্তু যখন আপনি এই ক্লাইম্যাক্সে উঠছেন, এটা হচ্ছে চূড়া, তাহলে এই যে একেবারে শীর্ষবিন্দুতে ওঠাটা হচ্ছে বলা হচ্ছে পর্বতের চূড়ায় ওঠা,
পর্বতের চূড়া। তাহলে তাহলে পর্বতের চূড়া বা পাহাড়ের চূড়া, পাহাড় বা পর্বতের চূড়া। ফলে এই জায়গাতে আমরা কি পাচ্ছি, যে একটা শীর্ষবিন্দু রয়েছে। ঠিক এরকম জল যে এরকম স্ফীত হয়ে আসছে, এরকম বড় বড় ঢেউ হয়ে আসছে, যে মোমেন্টটাতে অর্থাৎ যে সময়টাতে জোয়ারের যে একেবারে পূর্ণ অংশটা, অর্থাৎ যেটিকে পানিটাকে একেবারে স্ফীত শীর্ষবিন্দুতে নিয়ে যায়, সেটি হচ্ছে ভর জোয়ার। ফলে আমরা এখানে একটু চিত্রের মতো করে দেখানোর চেষ্টা করব। কিরকম, যে দেখুন, যে পানি এরকম আসতেছে, কিন্তু এরকম যখন একেবারে শীর্ষবিন্দুতে ঢেউটা উঠতেছে এরকম, তাহলে এরকম যদি শীর্ষ জায়গায় যায়, অর্থাৎ এই যে ক্লাইম্যাক্স পয়েন্টটা, এখানেও কিন্তু একটা পয়েন্ট রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু জোয়ারের সময় এটাও একটা লাইন, এটাও একটা লাইন, এটাও একটা লাইন, এগুলোও কিন্তু অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কি বেশি। তাহলে স্বাভাবিক সময়ে যে পানির স্ফীতিটা থাকে, সেটি এখানে গিয়ে এই জায়গাটাতে উঠতেছে। তাহলে এই যে একটা অবস্থা জলের, সেটিকে অর্থাৎ জোয়ারের যে সর্বোচ্চ পয়েন্ট বা বিন্দু, সেটিকে বলা হচ্ছে ভর জোয়ার। এটি আরেকটা নাম হচ্ছে স্প্রিং টাইড, যেটিকে আমরা লিখবো স্প্রিং টাইড। ভর জোয়ার, এটির ইংরেজি হচ্ছে স্প্রিং। দেখুন যে স্প্রিং টাইড, এটিকে আবার বাংলায় আরেকটি নামে ডাকা হয়, সেটি আমরা কিরকম, সেটিকে আমরা এখন লিখব, সেটি হচ্ছে তেজ কটাল। তেজ কটাল এটি, অর্থাৎ জোয়ার যখন সর্বোচ্চ বিন্দুতে থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে, পানি তো আসতেছে, পানি যাচ্ছে, জোয়ার ভাটা যখন হচ্ছে, জোয়ারে পানি আসতেছে, তখন একটা পর্যায়ে গিয়ে সে ক্লাইম্যাক্স বা শীর্ষবিন্দুতে থাকে, সেটিকে বাংলায় বলা হয় তেজ কোটাল বা ভরা জোয়ার, এবং ইংরেজিতে বলা হয় স্প্রিং টাইড। ফলে আশা করি জোয়ার এর সাথে যখন ভর যুক্ত হয়ে চূড়ান্ত একটা রূপকে নির্দেশ করছে, আমরা সেটি বুঝতে পেরেছি। তাহলে জোয়ার এর সাথে যুক্ত হচ্ছে ভর উপসর্গ, এবং সেটি যুক্ত হওয়ার কারণে এটি চূড়ান্ত যে রূপ বা বিন্দু বা অবস্থা জোয়ারের, সেটিকে নির্দেশ করছে। তারপর আমরা আরেকটি উদাহরণ দেখব, যে সঠিক, যখন আমরা বলছি সঠিক, স উপসর্গ সযোগ ঠিক, তাহলে এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে সম্পূর্ণ। সঠিক এখানে বোঝাচ্ছে সম্পূর্ণ। দেখুন সঠিক যখন বলছি, তখন সেটি একেবারেই কি, যে ঠিক বা সম্পূর্ণ, সেটিকে কিন্তু বোঝাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এরপর আমরা যাব যে সম, সম সম উপসর্গ সংযোগ পূর্ণ, সংযোগ মুখ, সম্মুখ, এটি বোঝাচ্ছে অভিমুখী। এখন অভিমুখ কথাটির অর্থ হচ্ছে দিকে। সে বাড়ির সম্মুখে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কি বোঝাচ্ছে? যে সে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। ফলে এখানে সম্মুখ দিয়ে আমরা বুঝতে পারছি যে অভিমুখ বা দিককে বোঝাচ্ছে। আরেকটি বিষয় এখানে আমরা দেখছি যে যোজন, যোজন। যোজন কথাটার 3 ধরনের অর্থ রয়েছে। তো সংযোজন যখন বলছি, সংযোজন, যোজন অর্থ যোগ করা, তাহলে সংযোজন একেবারে ধরুন এখানে একটা আছে জিনিস, এখানে একটা আছে, এখানে একটা আছে, বা ধরুন যে এটা আছে একটা, এটা একটা বাহু, এটা একটা বাহু, 3টা বিষয় আছে এবং এই 3টা ধরুন এটা এ, এটা বি, এটা সি, এই 3টাকে সংযোজন করা হলো একটা ত্রিভুজ পাওয়া গেল। তাহলে সংযোজন মানে কি? একত্রিত করা, অ্যাসেম্বলি। একত্রিত করছি আমরা, একত্রিত করে যুক্ত করছি, ফলে এটি একত্রিত বোঝাচ্ছে যে একত্র করা, একত্র করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আলাদা ছিল, এটি সবগুলো আলাদা ছিল, কিন্তু আমরা তাদেরকে একীভূত করলাম, একত্রিত করলাম। ফলে সম্মুখ হচ্ছে অভিমুখে নির্দেশ করছে, আর সংযোজন হচ্ছে দিকে একত্রে সেটিকে নির্দেশ করছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর যে উপসর্গটি রয়েছে সেটি হচ্ছে সুদিন, সুদিন, সু যোগ দিন, এটি হলো সুদিন। এরপর রয়েছে যোগ কৌশল, সুকৌশল, সুকৌশল। ফলে এখানে কি পাচ্ছি? সুদিন যখন বলছি এটি ভালো দিনকে বোঝাচ্ছে, আর যখন সুকৌশল বলছি তখন চমৎকার কৌশলকে আমরা বাক্য লিখব। বাক্য লিখলে বিষয়টি স্পষ্ট হবে। দেখুন এখানে যদি একটা বাক্য লিখি, অনেক ছেলের চাকরি হওয়ায়, ছেলের চাকরি হওয়ায় অবশেষে মতিন সাহেবের সুদিন ফিরেছে। ছেলের চাকরি হয় অবশেষে মতিন সাহেবের সুদিন ফিরেছে। এখানে অর্থ দাঁড়াচ্ছে যে একজন বাবা তার সন্তানকে নিয়ে অনেক বিচলিত ছিলেন, বা তিনি রিটায়ার্ড করেছেন, অবসরে রয়েছেন, কিংবা তিনি কোনো কর্মের সাথে যুক্ত নন। ফলে তার যে পরিবার সংগ্রাম করছিল, স্ট্রাগল করছিল, দুঃসময়ে ছিল, এবং তার যে কষ্টের ফসল তার সন্তান, এবং তার সন্তানের পড়ালেখার শেষে তার সন্তান একটি কর্ম পেয়েছে বা চাকরি করছে, ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। এবং এই যে বিষয়টি সেটিকে বলা হচ্ছে যে সুদিন, অর্থাৎ ভালো দিন তার চলে এসেছে। এখানে আমরা বলছি যে ছেলের চাকরি হওয়ায় অবশেষে মতিন সাহেবের সুদিন ফিরেছে, অর্থাৎ মতিন সাহেবের ভালো দিন ফিরেছে। এবং এখানে যদি আমরা আরেকটা বাক্য লিখি যে মতিন সুকৌশলে বিপদ এড়িয়ে বাড়ি ফিরল। এখানে একটি বাক্য লিখেছি যে মতিন সুকৌশলে, অর্থাৎ একটি চমৎকার কৌশলে। এখানে হচ্ছে উপসর্গ, আর কৌশল হচ্ছে তার যে স্টেপ বা পদক্ষেপ বা উপায়,
অর্থাৎ কি কি উপায় তিনি অবলম্বন করেছেন। তাহলে সুকৌশল মানে হচ্ছে এখানে সু পজিটিভ অর্থে ব্যবহার হচ্ছে। সুকৌশল হচ্ছে ভালো কোনো কৌশল, ভালো যা ভালো সেটি তো চমৎকার। তাহলে চমৎকার কৌশলে সে বিপদ এড়িয়ে, অর্থাৎ রাস্তায় তিনি যখন আসছিলেন তখন বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি চমৎকার কৌশল প্রয়োগ করে, সুকৌশল প্রয়োগ করে বিপদটাকে এড়িয়ে তিনি বাড়ি ফিরেছেন। ফলে এখানে আমরা দুটি যে উদাহরণ পাচ্ছি, একটি হচ্ছে সু, যখন এই সু দিনের পূর্বে বসছে, আবার তখন সে ভালোকে নির্দেশ করছে, আর যখন কৌশল এর সামনে বসছে তখন চমৎকার অর্থকে সে প্রকাশ করছে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব এবং এর মাধ্যমে আমরা উপসর্গ শেষ করব। সেটি হচ্ছে হা। তাহলে হা যোগ হাত, হা ভাত। হা ভাত এটি কি বোঝাচ্ছে? অভাব। হা উপসর্গটি অভাবকে নির্দেশ করে। যেখানে আমরা হা পাবো সেখানে আমরা বুঝতে পারবো যে অভাবকে নির্দেশ করছে। দেখুন, আমরা এটি দিয়ে যদি একটা বাক্য লিখি, হাভাতের কারণে সে নৈতিকতাহীন উপার্জনের দিকে যাচ্ছে। এটিকে যদি আমরা বলি যে হাবাতের কারণে সে নৈতিকতাহীন উপার্জনের দিকে যাচ্ছে, তখন আমরা কি পাচ্ছি? যে দেখুন, যে ভাত, তার মানে ভাতের অভাবের কারণে সে নৈতিকতাহীন উপার্জনের দিকে যাচ্ছে। ফলে এখানে কিন্তু সুস্পষ্ট যে অর্থ প্রকাশ করছে অভাব, সেটি হচ্ছে অভাব। ফলে আমরা এখানে বেশ কিছু উপসর্গের প্রয়োগ আজকে আমরা দেখেছি। সেটি হচ্ছে সম দিয়ে আমরা পেয়েছি, তারপর আমরা সু দিয়ে পেয়েছি, এরপর আমরা পেয়েছি স দিয়ে এবং ভর দিয়ে, যেমন ভরপেট, ভর জোয়ার কি বোঝাচ্ছে? যে তেজ কটাল, বাংলা হচ্ছে তেজ কটাল এবং ইংরেজি হচ্ছে স্প্রিং টাইড, অর্থাৎ যখন জোয়ারটা পূর্ণরূপে থাকে সেটি হচ্ছে ভর জোয়ার। এরপর আমরা পাচ্ছি ভরজের আর বে আইন, বে দিয়ে আমরা পড়েছি বে আইন আর হচ্ছে বেদখল। ফলে আমরা সামগ্রিক যে আলোচনা আমরা করলাম সেখানে আমরা দেখলাম যে উপসর্গের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগের কারণে কিন্তু, এবং সে অন্য শব্দের সাথে যখন বসছে তখন কিন্তু সে অন্য শব্দের অর্থকে পরিবর্তন করে দিচ্ছে, এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কখন সে কার সাথে বসছে এবং এই কারণে কি অর্থ বা দোতনার সৃষ্টি করছে। তাহলে এটি কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ তার নিজের অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, অর্থাৎ সে অন্যের সাথে বসে নতুন অর্থ সৃষ্টি করছে এবং অর্থের কিন্তু পরিবর্তনও সে করে দিচ্ছে। অর্থাৎ প্রচলিত যে অর্থ রয়েছে একটি শব্দের, তার সামনে যখনই উপসর্গ বসছে তখন সে অর্থে সে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের 6টি পর্বের মাধ্যমে উপসর্গের এই অধ্যায়টি আলোচনা শেষ হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।